সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ডক্টর কনক কুমার বড়ুয়া, প্রফেসর ও বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। তোমাদের আজকে আমি একটা নির্ধারিত ক্লাস নেব। এই ক্লাসটা চট্টগ্রাম কলেজ কর্তৃক আয়োজিত। আজকে আমাকে যে বিষয় নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে সেটা হচ্ছে বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে দেখো, বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, হেডলাইনটা লক্ষ্য করলে তোমরা দেখতে পাওয়া এখানে তিনটা শব্দ আছে। একটা শব্দ হচ্ছে বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। বেনজিন সম্পর্কে ইতিমধ্যে তোমরা জেনেছো, বেনজিন হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। বেনজিনের আণবিক সংকেত হচ্ছে C6H6, যেটাকে আমরা এভাবে দেখাতে পারি C6H6। এই বেনজিনে 6টা কার্বন পরমাণু ও 6টা হাইড্রোজেন পরমাণু মিলে একটা অণু। এই বেনজিনের এটা হচ্ছে আণবিক সংকেত। বেনজিনের গাঠনিক সংকেত হচ্ছে এটা। বেনজিনের গঠন থেকে বোঝা যাচ্ছে এটার গঠন হচ্ছে ষড়ভুজ আকৃতি। তোমরা ইতিমধ্যে জেনেছো ষড়ভুজের 6 কোণায়, প্রত্যেকটা কোণায় একটা একটা করে কার্বন আছে এবং প্রত্যেকটা কার্বনের সাথে একটা একটা হাইড্রোজেন আছে। এই যে বেনজিনের কার্বনের মধ্যে সাথে যে 6টা হাইড্রোজেন আছে, প্রত্যেকটা হাইড্রোজেন কিন্তু সমতুল্য। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এটা একটু পরে আমাদের কাজে লাগবে। তাহলে আমি যে কথাটা বলতে চেয়েছি, বেনজিনের 6টা হাইড্রোজেন আছে, প্রত্যেকটা হাইড্রোজেন হচ্ছে সমতুল্য। তাহলে বেনজিনের আণবিক সংকেত সম্পর্কে আমরা জানলাম, বেনজিনের গাঠনিক সম্পর্কে আমরা জানলাম। এখন ইলেকট্রোফিলিক এই শব্দটা কোথা থেকে আসে? এটা আসে ইলেকট্রোফাইল থেকে। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ ইলেকট্রোফাইল? ইলেকট্রোফাইল বিষয়টা দেখো, ধরে নাও ক্লোরিনের অণু। এই ক্লোরিনের গঠন যদি আমরা দেখি তাহলে দেখতে পাই এখানে দেখা যাচ্ছে ক্লোরিনের দুটো পরমাণু মিলে একটা অণু গঠিত। এই দুটো ক্লোরিন পরমাণু পরস্পরের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। এই সমযোজী বন্ধন গঠন করার সময় এই বাম দিকের ক্লোরিন একটা ইলেকট্রন দান করেছিল, ডান দিকের ক্লোরিন আর একটা ইলেকট্রন দান করেছিল। এই এক জোড়া ইলেকট্রনের শেয়ারের ফলে একটা সমযোজী বন্ধন গঠিত। তাহলে একটা ইলেকট্রন বাম দিকের ক্লোরিন পরমাণু দিয়েছে, আরেকটা ইলেকট্রন ডান দিকের ক্লোরিন পরমাণু দিয়েছে। এই দুটো ইলেকট্রন শেয়ারের ফলে একটা সমযোজী বন্ধন গঠিত হয়েছে। কারণ আমরা জানি এক জোড়া ইলেকট্রনের শেয়ারের ফলেই একটা সমযোজী বন্ধন গঠিত। এখন এই যে দুটো ক্লোরিন পরমাণুর মাঝখানে একটা বন্ধন গঠিত হয়েছে, এই বন্ধনটা কিন্তু দুভাগে বিভক্ত হতে পারে, দুভাবে। তোমরা ইতিমধ্যে সেটা আলোচনা হয়েছে, তোমরা জেনেছো, তবে একটু করে আমি আলোচনা করছি। ধরে নাও বন্ধনের ভাঙনটা ঠিক এই জায়গায় হয়েছে। এই বন্ধনের বিভাজনটা যদি তোমার এই জায়গায় যদি হয় তাহলে কি দাঁড়ালো?
এক জোড়া ইলেকট্রনের একটা ইলেকট্রন দিয়েছিল বাম দিকের ক্লোরিন পরমাণু, আরেকটা ইলেকট্রন দিয়েছিল ডান দিকের ক্লোরিন পরমাণু। কিন্তু বন্ধনটা যে জায়গায় ভেঙেছে, এতে করে তুমি দেখতেই পাচ্ছ যে বাম দিকের ক্লোরিন কোনো ইলেকট্রন পায় নাই, যা বলে বাম দিকের ক্লোরিন ইলেকট্রন হারিয়েছে, এটা ধনাত্মক আধানে আধানিত হয়েছে। আর ডান দিকের ক্লোরিন একাই দুটো ইলেকট্রন পেয়েছে। এই ডান দিকের ক্লোরিন একাই দুটো ইলেকট্রন পাওয়ার কারণে এটা ঋণাত্মক আধানে আধানিত হয়েছে। কারণ এই যে বন্ধনটা গঠিত হওয়ার সময় বাম দিকের ক্লোরিন একটা ইলেকট্রন দিয়েছিল, ডান দিকের ক্লোরিন একটা ইলেকট্রন দিয়েছিল, একজন ইলেকট্রন শেয়ার করেছিল, একটা বন্ধন হয়েছিল। কিন্তু বন্ধনটা যখন ভেঙেছে বাম দিকের ক্লোরিন কোনো ইলেকট্রন পায় নাই, তাহলে অথচ ডান দিকের ক্লোরিন একাই সে দুটো ইলেকট্রন পেয়েছে। তাহলে যে দুটো ইলেকট্রনের একটা ইলেকট্রন বাম দিকের ক্লোরিন পরমাণু ছিল, বাম দিকের ক্লোরিন সেই ইলেকট্রনটা পায় নাই, সেটা ডান দিকের ক্লোরিনের সাথে চলে যাওয়ার ফলে বাম দিকের ক্লোরিন ইলেকট্রন হারিয়েছে, যার ফলে সেটা এই ধনাত্মক আধান যুক্ত কোন পরমাণু বা মূলককে বলা হয় ইলেকট্রোফাইল। এটার নাম হচ্ছে পোলোনিয়াম আয়ন। এই যে পোলোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন সৃষ্টি হয়েছে কিসের প্রভাবে? বন্ধনের বিষম বিভাজনের ফলে বা অসম বিভাজনের ফলে। অসম বিভাজন কেন বলছে? বন্ধনটা এমন ভাবে ভাঙছে যাতে করে ইলেকট্রন জোড়া কেউ হারাচ্ছে আবার কেউ পাচ্ছে। যদি কোনো বন্ধনের ভাঙন বা বিভাজন এমন ভাবে ঘটে যাতে কোনো পরমাণু ইলেকট্রন হারায়, অপর পরমাণু ইলেকট্রন গ্রহণ করে, তবে ওই ধরনের বিভাজনকে বলা হচ্ছে বিষম বিভাজন বা অসম বিভাজন। ইংরেজি বলা হচ্ছে হেটেরোলাইটিক ফিশন। তাহলে বন্ধনের বিষম বিভাজনের ফলে ধনাত্মক আধানযুক্ত ক্লোরিন আয়ন তৈরি হয়েছে, এটার নাম হচ্ছে ক্লোরোনিয়াম আয়ন। এখানে এটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। তাহলে ইলেকট্রোফাইল হচ্ছে তারা যাদের ইলেকট্রনের অভাব আছে, যাদের ইলেকট্রনের ঘাটতি আছে, তারাই হচ্ছে ইলেকট্রোফাইল। তাহলে এই ক্ষেত্রে ক্লোরিনের সমযোজী বন্ধনে বিষম বিভাজনের পরে যে ক্লোরোনিয়াম আয়ন উৎপন্ন হয়েছে, এটি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। তাহলে ইলেকট্রোফাইল কি জিনিস আমরা দেখলাম? যাদের ইলেকট্রন ঘাটতি আছে তারাই ইলেকট্রোফাইল হিসেবে কি করে কাজ করে। যাদের ইলেকট্রনের ঘাটতি আছে তারাই কি হিসেবে কাজ করে? তারাই ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। ইলেকট্রোফাইলের বাংলা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিক্ষারক। যেহেতু ইলেকট্রোফাইল ধনাত্মক আধানে আধানিত, তার যেহেতু ইলেকট্রন যেহেতু কম আছে, ইলেকট্রন যেহেতু ঘাটতি আছে, সেই ইলেকট্রনকে আকর্ষণ করে, ইলেকট্রন পেতে চায়, ইলেকট্রন আকর্ষণ করে বলেই তার নাম দেওয়া হয়েছে তোমার ইলেকট্রন আকর্ষী বিক্ষারক। তাহলে আমরা ইলেকট্রোফাইল কি জিনিস সেটা জানলাম, ইলেকট্রোফাইল কি জিনিস সেটা আমরা জানলাম। এখন আমরা তাইলে বেনজিন কি জিনিস সেটাও জেনেছি, ইলেকট্রোফাইল কি জিনিস সেটাও আমরা জেনেছি। এখন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কি? দেখো, বেনজিন মোট 4 রকমের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করে থাকে। একটা হচ্ছে হ্যালোজিনেশন, একটা হচ্ছে নাইট্রেশন, একটা হচ্ছে সালফোনেশন, একটা হচ্ছে ফ্রিডাল-ক্রাফট বিক্রিয়া। এই ফ্রিডাল-ক্রাফট বিক্রিয়াকে আবার কিন্তু দুভাগে ভাগ করা হচ্ছে, একটা ফ্রিডাল-ক্রাফট অ্যালকাইলেশন, একটা হচ্ছে ফ্রিডাল-ক্রাফট অ্যাসাইলেশন। প্রথমে আমরা জানি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে। কার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া? বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাইলে বেনজিনের কোনো হাইড্রোজেন যদি ইলেকট্রোফাইল দ্বারা কি হয়? প্রতিস্থাপিত হয়, তখন সেই বিক্রিয়াকে বলা হচ্ছে বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আমি আবার বলছি, বেনজিনের কোনো হাইড্রোজেন ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপিত হলে যে বিক্রিয়া সংঘটিত হয় সেই বিক্রিয়াকে বলা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে হ্যালোজিনেশন বিক্রিয়াটা একটু করে দেখো তো। হ্যালোজিনেশন বিক্রিয়ার মধ্যে কি করে? বেনজিন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে। কার উপস্থিতিতে? হ্যালোজেন বাহকের উপস্থিতিতে। হ্যালোজেন বাহক হিসেবে কে কাজ করতে পারে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, ফেরিক ব্রোমাইড ইত্যাদি হ্যালোজেন বাহক হিসেবে কাজ করতে পারে। তবে খেয়াল রাখতে হবে,
এই যে হ্যালোজেন বাহকের কথা বলছি এটা অনার্দ্র হতে হবে, মানে শুষ্ক হতে হবে, অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে কোনো পানি থাকতে পারবে না। যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে যদি পানি যদি থাকে তাহলে কিন্তু এই প্রতিস্থাপন বিক্রিয়াটা সংঘটিত হবে না। কেন হবে না? অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে, দ্যাট ইজ আদ্র বিশ্লেষণ বিক্রিয়া সম্পন্ন করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। যার ফলে এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা যে ফেরিক ক্লোরাইড এখানে হ্যালোজেন বাহক হিসেবে কাজ করছে, এটার সাথে কোনো পানি থাকতে পারবে না, এটা অনার্দ্র হতে হবে, এটা শুষ্ক হতে হবে। যদি শুষ্ক না হয় তাহলে এটা হ্যালোজেন বাহক হিসেবে কাজ করতে পারবে না। তাহলে এখানে কি হচ্ছে? হ্যালোজিনেশন মানে কি আছে? ক্লোরিন আছে, ব্রোমিন আছে, ফ্লোরিন আছে, আয়োডিন আছে। তবে এখানে মূলত বেঞ্জিনের সাথে ক্লোরিনের এবং বেঞ্জিনের সাথে ব্রোমিনের বিক্রিয়াটি আমরা দেখাবো। এবং যেহেতু ক্লোরিন একটা হ্যালোজেন, বেঞ্জিনের হাইড্রোজেন যদি ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয় তখন সেই হ্যালোজিনেশন বিক্রিয়াকে বলা হবে ক্লোরিনেশন বিক্রিয়া। যদি বেঞ্জিনের হাইড্রোজেন যদি ব্রোমিনের সাথে বিক্রিয়া করে, যদি ব্রোমিন দ্বারা যদি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় তাহলে সেটা ব্রোমিনেশন বিক্রিয়া। এখানে হ্যালোজেন হিসেবে আমরা ক্লোরিনকে উদাহরণ হিসেবে নিয়েছি। তাহলে বেঞ্জিন ক্লোরিনের সাথে বিক্রিয়া করছে, বেঞ্জিনের যে কোনো হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। আমরা একটু আগে বলেছিলাম যে বেঞ্জিনের সকল হাইড্রোজেন সমধর্মী। বেঞ্জিনের সকল হাইড্রোজেন সমধর্মী হওয়ার কারণে এই প্রত্যেকটা কার্বনের সাথে একটা একটা করে হাইড্রোজেন, এখানে কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এখানে কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এখানে প্রত্যেকটা কার্বনের সাথে একটা একটা হাইড্রোজেন আছে। যে কোনো হাইড্রোজেন এই ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। এখানে কি হয়েছে? ধরে নাও বেঞ্জিনের এই কোণায় একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে। দেখো খেয়াল করো, আমার ক্লোরিনের যোজনী হচ্ছে 1, হাইড্রোজেনের যোজনী 1, যা বলে একটা ক্লোরিন একটা বেশি হাইড্রোজেন প্রতিস্থাপিত করতে পারবে না। তাহলে এই বেঞ্জিনের সাথে যখন ক্লোরিন বিক্রিয়া করছে হ্যালোজেন বাহক অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, তখন যেটা হচ্ছে বেঞ্জিনের একটা হাইড্রোজেন একটা ক্লোরিন দ্বারা কি হচ্ছে? প্রতিস্থাপিত হচ্ছে। এখন যেটা তৈরি হচ্ছে এটা ক্লোরোবেঞ্জিন। আর যে হাইড্রোজেনটা বেরিয়ে গেছে এটা বাকি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে গঠন করছে হাইড্রোজেন ক্লোরাইড। কারণ এখানে দুটো ক্লোরিন ছিল, একটা ক্লোরিন হাইড্রোজেনকে তাড়িয়ে দিয়ে প্রতিস্থাপিত করে তার জায়গাটা দখল করেছে, আর যে হাইড্রোজেন বেরিয়ে গেছে সেটা বাকি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করেছে। তাইলে এটা একটা হ্যালোজিনেশন বিক্রিয়া। কারণ হ্যালোজেন হিসেবে আমরা ক্লোরিনকে নিয়েছি, তবে এই হ্যালোজিনেশন বিক্রিয়ার অপর নাম হচ্ছে ক্লোরিনেশন বিক্রিয়া। কারণ বেঞ্জিনের হাইড্রোজেন এখানে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে বলে এই বিক্রিয়ার নাম হচ্ছে ক্লোরিনেশন বিক্রিয়া। যদি বেঞ্জিনের হাইড্রোজেন ব্রোমিন দ্বারা প্রতিস্থাপিত হতো তখন তার নাম হতো ব্রোমিনেশন বিক্রিয়া হতো। আমি একটা কথা আবার উল্লেখ করছি, আমি এই কার্বনের হাইড্রোজেনটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে দেখিয়েছি, বাট এটা মনে করার কোনো কারণ নেই শুধু এইটা হবে না। এখানকার এই যে 6টা কার্বনের সাথে 6টা হাইড্রোজেন আছে, যে কোনো হাইড্রোজেন এই ক্লোরিন দ্বারা কি হতে পারে? প্রতিস্থাপিত হতে পারে। একটু পরে আমরা তার মেকানিজমটা দেখাবো। নাম্বার 2, নাইট্রেশন বিক্রিয়া। তাহলে নাইট্রেশন বিক্রিয়া, বেঞ্জিন গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে, এটা কিন্তু গাঢ় নাইট্রিক অ্যাসিড হবে, এটা গাঢ় সালফিউরিক অ্যাসিড হবে। বেঞ্জিন গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেশি নয় কেন একটু পরে জবাব দিচ্ছি। এই বেঞ্জিন যখন নাইট্রিক অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া করে, এখানে বেঞ্জিনের একটা হাইড্রোজেন, এই দেখো এটা কিন্তু নাইট্রিক অ্যাসিড HNO3, জাস্ট বুঝার সুবিধার্থে আমরা ভেঙে লিখেছি। তাহলে এখানে নাইট্রেশন বিক্রিয়ার সময় এই বেঞ্জিনের যে হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনটা নাইট্রিক অ্যাসিডের নাইট্রো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। এই বেঞ্জিনের হাইড্রোজেন যখন নাইট্রিক অ্যাসিডের নাইট্রো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তখন সেই বিক্রিয়াকে বলা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া। তাহলে কি হয়েছে? বেঞ্জিনের একটা হাইড্রোজেন নাইট্রিক অ্যাসিডের নাইট্রো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, যে হাইড্রোজেন আয়ন বেরিয়ে গেছে এটা হাইড্রোক্সাইড আয়নের সাথে যুক্ত হয়ে H2O পানি উৎপন্ন করেছে। তারপর হচ্ছে সালফোনেশন বিক্রিয়া। সালফোনেশন বিক্রিয়ার মধ্যে বেঞ্জিন গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অথবা ধূমায়িত সালফিউরিক অ্যাসিডের সাথে তোমার কি করে? বিক্রিয়া করে। তাহলে কি হয় এখানেও সিমিলার কেস। সালফোনেশন বিক্রিয়ার মধ্যে কি হয়?
বেনজিন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে। আমি বারবার একটা কথা বলছি, বেনজিনের সকল হাইড্রোজেন সমধর্মী এবং আমরা ধরে নিচ্ছি এই হাইড্রোজেনটা সালফিউরিক অ্যাসিডের এই মূলকটার নাম হচ্ছে সালফোনিক মূলক। তোমরা দেখো এখানে খেয়াল করলে H2SO4 জাস্ট বোঝার সুবিধার্থে এভাবে ভেঙে লিখেছি। বেনজিন যখন গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া করে বেনজিনের একটা হাইড্রোজেন এই সালফিউরিক অ্যাসিডের সালফোনিক মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, সালফোনিক মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। তাহলে বেনজিনের হাইড্রোজেন সালফোনিক মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে এটা হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। আর যে হাইড্রোজেনটা বেরিয়ে গেছে এটা হাইড্রোক্সাইড আয়নের সাথে বিক্রিয়া করে তোমার OH মূলকের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন করে। এই গেল এই বিক্রিয়াটা 80 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে বিক্রিয়াটা সংঘটিত হয়। 80 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে বিক্রিয়াটা সংঘটিত হয়। এরপরে 4 নাম্বার বিক্রিয়া ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। এই ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া কিন্তু দু প্রকার হয়। একটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, একটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। তাহলে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনে কি হয়, কে কার সাথে বিক্রিয়া করে? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনের মধ্যে বেনজিন বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইডের সাথে। এখানে অ্যালকাইল মূলক আমরা মিথাইল নিয়েছি, উদাহরণস্বরূপ মিথাইল ক্লোরাইড নিয়েছি, এটা একটা অ্যালকাইল হ্যালাইড। এটা ইথাইল ক্লোরাইড হতে পারে, এটা প্রোপাইল ক্লোরাইড হতে পারে, এটা বিউটাইল ক্লোরাইড হতে পারে। এটা মিন্স অ্যালকাইল হ্যালাইড। অনন্তর অ্যালুমিনিয়াম ক্লোরাইড উপস্থিতি বিক্রিয়া করে। বিক্রিয়া করার সময় এখানে যে জিনিসটা হয়, এই যে বেনজিনের হাইড্রোজেন আছে, বেনজিনের হাইড্রোজেন তোমার মিথাইল ক্লোরাইডের মিথাইলিয়াম মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, মিথাইলিয়াম মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। তাহলে এই যে বেনজিনের হাইড্রোজেন যদি মিথাইলিয়াম মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে উৎপন্ন করে মিথাইল বেনজিন অর অ্যালকাইল বেনজিন, অর এটার নাম হচ্ছে টলুইন। মিথাইল বেনজিনের অপর নাম হচ্ছে তোমার টলুইন। তাহলে মিথাইলিয়াম মূলকীয় যে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করলে ওই হাইড্রোজেন ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে। তাহলে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াটা কি? ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া কিভাবে হয়? বেনজিন বা অ্যারোমেটিক যৌগ অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করে অনান্তর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যালকাইল বেনজিন তৈরি করে। বিক্রিয়াটা কিভাবে হয়? বেনজিনের হাইড্রোজেন অ্যালকাইল হ্যালাইডের অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। এখানে অ্যালকাইল হিসেবে আমরা কোন মূলক নিয়েছি? মিথাইল মূলক। কাজে এখানে বেনজিনের হাইড্রোজেনটা মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে। তাহলে যে হাইড্রোজেন বেরিয়ে গেছে এটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে। তাহলে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার ফলে আমরা মিথাইল বেনজিন বা অ্যালকাইল বেনজিন তৈরি করতে পারি। আর এই মিথাইল বেনজিনের অপর নাম হচ্ছে টলুইন। এরপরে হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। এখানেও ঠিক একই অবস্থা। অ্যারোমেটিক যৌগ হিসেবে বেনজিন নিয়েছি, যেহেতু বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যাসাইল হ্যালাইড RCO। RCO মূলকটাকে বলা হচ্ছে অ্যাসাইল মূলক। এটা কত কার্বন বিশিষ্ট অ্যাসাইল? 2 কার্বন বিশিষ্ট অ্যাসাইল। এই 2 কার্বন বিশিষ্ট অ্যাসাইলের নাম হচ্ছে ইথানয়েল মূলক। ইথানয়েলের সাথে ক্লোরিন আছে বলে ইথানয়েল ক্লোরাইড। তাইলে এখানে বেনজিন অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করেছে, এখানে বেনজিন অ্যাসাইল হ্যালাইড আছে। অ্যাসাইল মূলক কি? RCO। RCO মূলককে বলা হচ্ছে অ্যাসাইল মূলক। এটা কত কার্বন বিশিষ্ট অ্যাসাইল মূলক? 1 2 কার্বন বিশিষ্ট অ্যাসাইল মূলক। 2 কার্বন বিশিষ্ট অ্যাসাইল মূলকের নাম কি? ইথানয়েল মূলক। তাহলে এখানে কি করবে? বেনজিনের একটা হাইড্রোজেন এই ইথানয়েল মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে। এই ইথানয়েল মূলকটা হচ্ছে একটা অ্যাসাইলিয়াম মূলক। এটা অ্যাসাইলিয়াম মূলক। কত কার্বন বিশিষ্ট অ্যাসাইলিয়াম মূলক? 2 কার্বন বিশিষ্ট অ্যাসাইলিয়াম মূলক। এই 2 কার্বন বিশিষ্ট অ্যাসাইলিয়াম মূলকের অপর নাম কি? ইথানয়েল মূলক। তাহলে এখানে কি উৎপন্ন হয়েছে? অ্যাসাইল বেনজিন হয়েছে, অ্যাসাইল বেনজিন। এটা কত কার্বন বিশিষ্ট অ্যাসাইল? 2 কার্বন বিশিষ্ট অ্যাসাইল। তাহলে এটার নাম কি হবে? মিথাইল আছে বলে মিথাইল, ফিনাইল আছে বলে ফিনাইল, কিটোন আছে বলে কিটোন। মিথাইল ফিনাইল কিটোন। ফিনাইল কাকে বলে? বেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে কি হয়? C6H5। এই C6H5 মূলকের অপর নাম হচ্ছে ফিনাইল মূলক। তাহলে এখানে বেনজিনের একটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে এটা C6H5 COCH3। তাহলে CH3 হচ্ছে মিথাইল, C6H5 হচ্ছে ফিনাইল, কিটোন আছে বলে কিটোন। মিথাইল ফিনাইল কিটোন। এটা একটা নাম আছে অ্যাসিটোফ্যানো।
এটার অপর নাম হচ্ছে অ্যাসিটোফেনল। তাহলে আমরা দেখলাম যে বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া 4 রকমের হয়। একটা হ্যালোজিনেশন, একটা নাইট্রেশন, একটা সালফোনেশন। ফ্রিডেল ক্রাফট 2 রকম, একটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন আর একটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। তাইলে এখানে কি বলেছে, হ্যালোজিনেশন বিক্রিয়ার মধ্যে কি হয়েছে, বেনজিনের হাইড্রোজেন হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হলে যে বিক্রিয়া হয় সেটা হচ্ছে হ্যালোজিনেশন বিক্রিয়া। যেহেতু হ্যালোজেন হিসেবে আমরা এখানে ক্লোরিন ব্যবহার করেছি, এই হ্যালোজিনেশন বিক্রিয়ার নাম হচ্ছে ক্লোরিনেশন বিক্রিয়া। নাইট্রেশন বিক্রিয়া কিভাবে হয়, বেনজিনের সাথে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া হয় গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। কিভাবে বিক্রিয়াটা সংঘটিত হয়, বেনজিনের একটা হাইড্রোজেন নাইট্রিক অ্যাসিডের নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। বেনজিনের হাইড্রোজেন নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত হলে যে বিক্রিয়া তাকে বলা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া। বেনজিন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, এখানে কি হচ্ছে, বেনজিনের একটা হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিডের সালফোনিক মূলক দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। যদি বেনজিনের হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিডের সালফোনিক মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে সেই বিক্রিয়াকে বলা হচ্ছে সালফোনেশন বিক্রিয়া। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, বেনজিনের হাইড্রোজেনটা যদি অ্যালকাইল হ্যালাইডের অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় সেটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। আর বেনজিনের হাইড্রোজেন যদি অ্যাসাইল হ্যালাইডের অ্যাসাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তখন সেটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। তাহলে এই বেনজিন মোট 4 রকমের প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত করে থাকে এবং এই 4 রকমের বিক্রিয়া সম্পর্কে আমরা জানালাম। এখন আমাদের আলোচনা হবে এই বিক্রিয়াটা কিভাবে সংঘটিত হয়। এই যে আমরা ওয়ান স্টেপ রিঅ্যাকশন গুলো দেখালাম, যে হ্যালোজিনেশনের মধ্যে বেনজিনের হাইড্রোজেন হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, নাইট্রেশন বিক্রিয়ার মধ্যে বেনজিনের হাইড্রোজেন নাইট্রিক অ্যাসিডের নাইট্রো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, সালফোনেশন বিক্রিয়ার মধ্যে বেনজিনের হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিডের সালফোনিক মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনের মধ্যে বেনজিনের হাইড্রোজেন অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশনের মধ্যে বেনজিনের হাইড্রোজেন অ্যাসাইলিয়াম মূলক দ্বারা কি হয়েছে, প্রতিস্থাপিত হয়েছে। এখন এই বিক্রিয়াটা কিভাবে সংঘটিত হয়েছে এটা আমরা দেখাবো। কিভাবে সংঘটিত হয়েছে এটাকে বলা হচ্ছে বিক্রিয়ার মেকানিজম। তাহলে দেখো আমরা প্রথম হ্যালোজিনেশন বিক্রিয়ার মেকানিজমটা দেখাচ্ছি। তাহলে হ্যালোজিনেশন বিক্রিয়ার কলাকৌশল, কিভাবে হ্যালোজিনেশন বিক্রিয়াটা সংঘটিত হয়। এখানে আমরা দেখেছি হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে ক্লোরোবেনজিন উৎপন্ন করেছে, কিন্তু অনাত্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ভূমিকা কি এখানে কিন্তু আসলে দেখানো সম্ভব হয়নি, আমরা দেখিনি। তাহলে অনাত্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ভূমিকাটা কি সেটা দেখতে গেলে বিক্রিয়ার কলাকৌশল, বিক্রিয়ার মেকানিজমটা আমাকে আলোচনা করতে হবে। তবে খেয়াল রাখবা, যে কোনো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া মোট 3 ধাপে সম্পন্ন হয়। 3 ধাপে সম্পন্ন হয়। 3 ধাপের মধ্যে প্রথম ধাপে ইলেকট্রোফাইল সৃষ্টি হবে, তারপর দেখো দ্বিতীয় ধাপে সিগমা কমপ্লেক্স তৈরি হবে, তারপর দেখো তৃতীয় ধাপে প্রোটন অপসারণ হবে। তাহলে যে কোনো ধরনের তোমার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া মোট 3 ধাপে সম্পন্ন হয়। আমরা প্রথম হ্যালোজেনেশন বিক্রিয়ার মেকানিজমটা দেখাচ্ছি। এই একটা বুঝলে কিন্তু বাকিগুলো বুঝবে, সবগুলো মেকানিজম কিন্তু একই রকম। তাহলে আমরা প্রথম হ্যালোজেনেশন বিক্রিয়ার মেকানিজমটা দেখাচ্ছি। হ্যালোজেনেশন হিসেবে আমরা এখানে ক্লোরিনকে নিয়েছি। তাহলে এই বিক্রিয়াটা কিভাবে সংঘটিত হচ্ছে দেখো, এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ভূমিকাটা কি সেটা একটু দেখো। তাহলে আমরা আগেই বলেছি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া 3 ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে ইলেকট্রোফাইল সৃষ্টি হবে, দ্বিতীয় ধাপে সিগমা কমপ্লেক্স তৈরি হবে, তৃতীয় ধাপে প্রোটন অপসারণ হবে। তাহলে আমরা দেখাচ্ছি এই যে ক্লোরিন অণু, এই দুটো ক্লোরিন পরমাণু পরস্পরের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে ক্লোরিনের অণু গঠন করে। এই যে হ্যালোজেন বাহক বলছে আমরা অনাত্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই সেই অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইড নামক হ্যালোজেন বাহকের প্রভাবে দুটো ক্লোরিনের পরমাণুর মাঝখানের বন্ধনের বিষম বিভাজন হয়। আমরা শুরুতে একটু করে দেখিয়েছিলাম। তাইলে দেখো বন্ধনটা এমন জায়গায় ভেঙেছে, বাম দিকের ক্লোরিন কোনো ইলেকট্রন পায় না, এই জন্য ক্লোরিন ইলেকট্রন হারিয়েছে বলে সেটা ক্লোরোনিয়াম আয়নে পরিণত হয়েছে। আর ডান দিকের ক্লোরিন কি করেছে, এই দুটো ইলেকট্রন নিয়ে চলে গেছে, এই দুটো ইলেকট্রন নিয়ে সে চলে গেছে, এই জায়গায় ভেঙেছে। তাই
এখানে দুটো ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন ডান দিকের ক্লোরিনের ছিল, আরেকটা ইলেকট্রন ছিল বাম দিকের ক্লোরিনের। ডান দিকের ক্লোরিন কি করেছে, তার নিজের ইলেকট্রনটা তো পেয়েছে, উপরন্তু বাম দিকের ক্লোরিনের যে ইলেকট্রন ছিল সে পেয়েছে, তারপরে ডান দিকের ক্লোরিনের একটা ইলেকট্রন বেশি আছে, তারপরে এটা ক্লোরাইড আয়ন হয়েছে। এই ক্লোরাইড আয়ন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে যুক্ত হচ্ছে। তাহলে যুক্ত হলে এমনিতেই অ্যালুমিনিয়ামের সাথে 3টা ক্লোরিন আছে, এই ক্লোরাইড আয়ন যখন তার সাথে যুক্ত হয়েছে দেখো AlCl4-, কারণ Al-Cl3 এটা আধানহীন, সেটা ক্লোরাইড আয়ন গ্রহণ করেছে, এই জন্য Al-Cl4- হয়েছে। এটার নাম হচ্ছে, চারটা আছে বলে টেট্রা, ক্লোরিন আছে বলে ক্লোরো, টেট্রা ক্লোরো অ্যালুমিনেট আয়ন, টেট্রা ক্লোরো অ্যালুমিনেট আয়ন। তাহলে এই প্রথম ধাপে ক্লোরিন অণুর বিষম বিভাজন হয়েছে, কার প্রভাবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রভাবে। তো কি উৎপন্ন হয়েছে? ক্লোরোনিয়াম নামক ইলেকট্রোফাইল তৈরি হয়েছে, ক্লোরোনিয়াম আয়ন নামক ইলেকট্রোফাইল তৈরি হয়েছে। তাহলে প্রথম ধাপে ইলেকট্রোফাইল সৃষ্টি হয়েছে। আমরা বলছি না, যার ইলেকট্রনের ঘাটতি আছে সেই হচ্ছে ইলেকট্রোফাইল। দ্বিতীয় ধাপে সিগমা কমপ্লেক্স তৈরি হবে। সিগমা কমপ্লেক্স কিভাবে তৈরি হচ্ছে দেখো, আমরা দেখতেই পাচ্ছি ইলেকট্রোফাইলের ইলেকট্রনের ঘাটতি আছে। যেহেতু ইলেকট্রোফাইলের ইলেকট্রনের ঘাটতি আছে, তার ইলেকট্রন দরকার। তাহলে সে কি করবে? সে এমন কাউকে খুঁজবে যার কাছে গেলে সে ইলেকট্রন পাবে। যেহেতু সে বেঞ্জিনের সাথে বিক্রিয়া করছে, আমরা জানি এই বেঞ্জিনের মধ্যে 6টা পাই ইলেকট্রন আছে, এটা ইলেকট্রনের খনি বলা যায়। এই বেঞ্জিনের মধ্যে 6টা পাই ইলেকট্রন আছে, যার ফলে এই বেঞ্জিন নিউক্লিয়াসের দিকে ক্লোরিয়াম আয়ন আকৃষ্ট হয়। ক্লোরিয়াম আয়ন বেঞ্জিন নিউক্লিয়াসের কাছে আসে তার যে ইলেকট্রন হারিয়েছে সেই ইলেকট্রনটা ফিরে পাওয়ার জন্য। তাইলে এই ক্লোরিয়াম আয়ন নামক ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন আকর্ষী বিকারক, যে ইলেকট্রনকে আকর্ষণ করে সেই ইলেকট্রন আকর্ষী বিকারক। যেহেতু ক্লোরিয়াম আয়নের ইলেকট্রনের ঘাটতি আছে, তার ইলেকট্রন দরকার, বেঞ্জিন নিউক্লিয়াস ইলেকট্রনের আধিক্য আছে, এখানে 6টা ইলেকট্রন আছে। এই ক্লোরিয়াম আয়ন বেঞ্জিন নিউক্লিয়াসের দিকে আকৃষ্ট হয়, কারণ আমরা জানি এখানে ইলেকট্রন আছে ঋণাত্মক আধান আদান, এখানে ক্লোরিয়াম ধনাত্মক আধানে বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। এই ক্লোরিয়াম আয়ন কি করেছে, বেঞ্জিনের যে কোনো কার্বন, এটা হোক যে কোনো একটা কার্বনের সাথে ক্লোরিয়াম আয়ন যুক্ত হতে পারে সমযোজী বন্ধনের মাধ্যমে। তাহলে একটা বন্ধন যদি এই ক্লোরিয়াম আয়ন যদি কার্বনের সাথে যুক্ত হতে চায়, তাহলে তো এক জোড়া ইলেকট্রন দরকার। যে এক জোড়া ইলেকট্রন দরকার সে বেঞ্জিন নিউক্লিয়াস থেকে নিয়েছে। আমরা জানি বেঞ্জিনের মধ্যে 6টা পাই ইলেকট্রন আছে, বেঞ্জিন থেকে 2টো পাই ইলেকট্রন নিয়ে ক্লোরিয়াম আয়ন তার সাথে বন্ধনে আবদ্ধ হয়েছে। আর হাইড্রোজেন তো প্রত্যেকটা কার্বনের সাথে হাইড্রোজেন আছে, ওই হাইড্রোজেন এটা আগে থেকেই ছিল, এই কার্বনের সাথে হাইড্রোজেন, এই কার্বনের সাথে হাইড্রোজেন, এই কার্বনের সাথে ক্লোরিয়াম আয়ন একটা বন্ধন গঠন করেছে বেঞ্জিন নিউক্লিয়াস থেকে এক জোড়া ইলেকট্রন নিয়ে। তাহলে আমরা বেঞ্জিন নিউক্লিয়াসের মধ্যে 6টা ইলেকট্রন ছিল, এখন বেঞ্জিন নিউক্লিয়াস ইলেকট্রন আছে 4টা। তাহলে বেঞ্জিন নিউক্লিয়াস যেহেতু 6টা ইলেকট্রন ছিল, এখান থেকে 2টো ইলেকট্রন ক্লোরিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে সমযোজী বন্ধনে অংশগ্রহণ করেছে, যার ফলে বেঞ্জিন নিউক্লিয়াস এখন ইলেকট্রন ঘাটতি দেখা দিয়েছে, যার ফলে বেঞ্জিন নিউক্লিয়াসটা দেখো ধনাত্মক আধান আধানিত হয়েছে। বোঝাচ্ছি যে বেঞ্জিন নিউক্লিয়াসে ইলেকট্রনের ঘাটতি আছে, কারণ তার 6টা ইলেকট্রন ছিল, 2টা ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করেছে, এখন আছে 4টা। ওই 4টা ইলেকট্রন রেজোন্যান্সের মাধ্যমে এখানে তোমার এটা স্থায়িত্ব গঠনের অংশগ্রহণ করে। যাই হোক, এই অবস্থায় কিন্তু বেঞ্জিন আমরা জানি স্থায়ী কিসের কারণে, তোমরা পড়েছো আগের ক্লাসগুলোতে, বেঞ্জিনের অ্যারোমেটিসিটি নামক একটা ধর্ম আছে, যার কারণে সে তার স্থায়িত্ব কি করতে পারে, অর্জন করতে পারে। দ্যাট ইজ এখানে 6টা ইলেকট্রন যদি থাকে, তোমরা জানো যে সকল যৌগ হাকেল নীতি মেনে চলে তারা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। 6টা ইলেকট্রন যখন বেঞ্জিনে থাকে তখন সে হাকেল নীতি মেনে চলে। এখন যে 6টা ইলেকট্রন না থাকার কারণে এখন হাকেল নীতি মানছে না। হাকেল নীতি না মানার কারণে এটা স্থায়িত্ব কিন্তু কমে গেছে। কিন্তু অ্যারোমেটিক যৌগ সবসময় তার অ্যারোমেটিসিটি ফিরে পেতে চায়। কেন অ্যারোমেটিসিটি ফিরে যেতে চায়? তার স্থায়িত্ব বৃদ্ধির জন্য। তাহলে এখন সে সেটা কিভাবে করবে? তাহলে এটা কিন্তু স্থায়ী নয়। স্থায়ী নয় বলে যে সিগমা কমপ্লেক্স, এটা হচ্ছে একটা কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন। কার্বনিয়াম আয়ন কাকে বলে বা কার্বোক্যাটায়ন কাকে বলে জানো তো? ধনাত্মক আধান যুক্ত জৈব আয়নকে কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন বলে। আচ্ছা, তাহলে দ্বিতীয় ধাপে, তাহলে প্রথম ধাপে যে ইলেকট্রোফাইল তৈরি হয়েছে সেই ইলেকট্রোফাইল বেঞ্জিন নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে সিগমা কমপ্লেক্স তৈরি করেছে।
এই সিগমা কমপ্লেক্স এখন কি হয়েছে, এখানে অ্যারোমেটিসিটি নাই। কেন নাই? এখানে 6টা ইলেকট্রন নেই, কাজে যে 6টা ইলেকট্রন আবার যে দুটো হারিয়েছে সে দুটো ফিরে পেতে চায়। এবং ফিরে পাওয়ার জন্য এখানে কি হচ্ছে দেখো, এই এই যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা এই যে টেট্রা ক্লোরো অ্যালুমিনেট আয়ন দ্বারা অপসারিত হবে এখান থেকে একটা প্রোটন। এই যে কার্বনের সাথে হাইড্রোজেনের একটা বন্ধন আছে, এখানে এক জোড়া ইলেকট্রন আছে, এক জোড়া ইলেকট্রনের কিন্তু হাইড্রোজেন আয়ন কোনো ইলেকট্রন নিয়ে যাচ্ছে না। এই হাইড্রোজেন কি করছে, এই দেখো যেই ক্লোরাইড আয়ন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে যুক্ত হয়ে AlCl4 মাইনাস হয়েছে, এখানে তোমার বুঝতে হবে এখানে আসলে কি আছে। এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে প্লাস একটা ক্লোরাইড আয়ন আছে, এর যার ফলে এটা AlCl4 মাইনাস হয়েছে। AlCl3 ক্লোরাইড আয়নের সাথে যুক্ত হয়ে গেছে, ক্লোরাইড আয়ন কোথা থেকে আসছে, এখান থেকে আসছে। এখন কি করছে, যেই ক্লোরাইড আয়ন আছে তাহলে AlCl4 মাইনাস মানে AlCl3 প্লাস ক্লোরাইড আয়ন। এই ক্লোরাইড আয়নটা কি করছে, হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই দিস ইজ দা হাইড্রোজেন আয়ন। এটা কিন্তু এখানে কোনো ইলেকট্রন ছাড়া চলে গেছে, এখান থেকে নিয়েছে ক্লোরাইড আয়ন, তাহলে এখানে আছে AlCl3। তাহলে কি হয়েছে, হাইড্রোজেন যেহেতু এই বন্ধনের ইলেকট্রন ছাড়া হাইড্রোজেন আয়ন হিসেবে ক্লোরাইড আয়নের সাথে যুক্ত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করেছে, এই কার্বন হাইড্রোজেনের সিগমা বন্ধনের যে এক জোড়া ইলেকট্রন আছে, এই বন্ধনের যে এক জোড়া ইলেকট্রন আছে, এক জোড়া ইলেকট্রন কি হয়েছে, নিউক্লিয়াসের মধ্যে ফিরে আসছে। এই এক জোড়া ইলেকট্রন বেঞ্জিন নিউক্লিয়াসে ফিরে আসার কারণে এখন দেখো তার চক্রটা কিন্তু পরিপূর্ণ হয়েছে, অর্থাৎ তার যে ইলেকট্রন ঘাটতি ছিল এখন সেই ঘাটতি পূরণে 6টা ইলেকট্রন হয়েছে। তাইলে এখানে 4টা আগে থেকে ছিল, হাইড্রোজেন ইলেকট্রন ছাড়া বের হয়ে যাওয়ার কারণে কার্বন হাইড্রোজেনের সিগমা বন্ধন ইলেকট্রনটা এখানে ফিরে আসার কারণে তার নিউক্লিয়াসটা আবার কি হয়েছে, 6টা ইলেকট্রন দ্বারা কি হয়েছে, পরিপূর্ণ হয়েছে। এইভাবেই ক্লোরোবেঞ্জিন উৎপন্ন করেছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে হ্যালোজিনেশন বিক্রিয়া, যেখানে আমরা একটা ধাপে দেখিয়েছিলাম, বলছিলাম বেঞ্জিনের একটা হাইড্রোজেন একটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে ক্লোরোবেঞ্জিন উৎপন্ন হয়েছে, যেখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কোনো ভূমিকা আমরা দেখাতে পারি নাই, কিন্তু এই মেকানিজমের মধ্যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ভূমিকা কি সেটা আমরা দেখতে পেয়েছি। কি হয়েছে, ক্লোরিনের সাথে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ার ফলে ক্লোরিয়াম আয়ন নামক ইলেকট্রোফাইল তৈরি হয়েছে। দ্বিতীয় ধাপে ক্লোরিয়াম আয়ন নামক ইলেকট্রোফাইল বেঞ্জিন নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে সিগমা কমপ্লেক্স তৈরি করেছে। সিগমা কমপ্লেক্স তৈরি করতে গিয়ে বেঞ্জিন দুটো ইলেকট্রন ক্লোরিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে বন্ধনে আবদ্ধ হয়েছে। বেঞ্জিনের 6টা ইলেকট্রন থাকলে এখন ইলেকট্রন আছে 4টা। এখন এতে করে তার অ্যারোমেটিক চরিত্র নষ্ট হয়ে গেছে, সেই অ্যারোমেটিক চরিত্রটা ফিরে পাওয়ার জন্য সিগমা কমপ্লেক্স থেকে হাইড্রোজেনটাকে বের করে দেয় ইলেকট্রন ছাড়া। এই হাইড্রোজেন আয়ন ক্লোরাইড আয়নের সাথে যুক্ত হয়ে গঠন করেছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর AlCl3। আর এখানে কার্বন হাইড্রোজেনের সিগমা বন্ধনের এক জোড়া বেঞ্জিন নিউক্লিয়াসে ফিরে আসে, যেখানে ইলেকট্রনের ঘাটতি দেখানো হয়েছে, এখানে ঘাটতি দেখাচ্ছি না, কারণ সে তার ইলেকট্রন ফিরে পেয়ে সে পরিপূর্ণতা লাভ করেছে। এইভাবে 3টা ধাপে হ্যালোজিনেশন বিক্রিয়া সংঘটিত হয়েছে। এখন আমরা এই যে হ্যালোজিনেশন বিক্রিয়া যেমন 3 ধাপের সমস্ত বিক্রিয়া ঠিক 3 ধাপে এখানে সম্পন্ন হয়, তাহলে আমরা এখন দেখাবো এই যে ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া এটা কিভাবে হয়েছে। ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া কিভাবে হয়েছে আমরা দেখাবো, একটা বিক্রিয়ার মধ্যে আমরা সবগুলো দেখিয়ে দেব। তাহলে আমরা তো বলেছি হ্যালোজিনেশন বিক্রিয়া কয় ধাপে সম্পন্ন হয়েছে, 1 ধাপ 2 ধাপ 3 ধাপে সম্পন্ন হয়েছে। কাজে ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া 3 ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে কি হয়, ইলেকট্রোফাইল সৃষ্টি। এই কিভাবে ইলেকট্রোফাইল সৃষ্টি হয়েছে যে আমরা দেখিয়েছি, এই দেখো CH3Cl মিথাইল ক্লোরাইড, এই যে দেখো মিথাইল ক্লোরাইড, কার্বন এবং ক্লোরিনের মাঝখানের বন্ধনটা বিষম বিভাজন হয়েছে। এই বিষম বিভাজনের ফলে কার্বন ইলেকট্রন হারিয়েছে, এই জন্য CH3+, এটা মিথাইলিয়াম আয়ন। এটা হচ্ছে তোমার মিথাইলিয়াম আয়ন। এই যে কার্বন আর ক্লোরিনের মাঝখানের বন্ধনের বিষম বিভাজন হয়েছে, কার্বন ইলেকট্রন হারিয়েছে, ক্লোরিন একাই এই দুটো ইলেকট্রন পেয়েছে। এই ক্লোরাইড আয়ন আগের মতোই, এই ক্লোরাইড আয়ন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে যুক্ত হয়ে টেট্রাক্লোরোঅ্যালুমিনেট আয়ন, জাস্ট লাইক দিস ওয়ে। এখানে দুটো ক্লোরিনের মাঝখানের বন্ধনটা ভেঙেছিল, ক্লোরাইড আয়ন এর সাথে যুক্ত হয়েছে। আর এখানে দেখো মিথাইল ক্লোরাইডের বিষম বিভাজনের ফলে ক্লোরাইড আয়ন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অর্থাৎ এখানে এটা যেমন এর সাথে যুক্ত হয়েছে, এখানে এটা এটার সাথে যুক্ত হয়েছে। এখন তাহলে এখানে
হ্যালোজিনেশন বিক্রিয়ার মধ্যে ইলেকট্রোফাইল সৃষ্টি হয়েছিল ক্লোরিয়াম আয়ন, আর এই মিথাইল ক্লোরাইডের বিষম বিভাজনের ফলে ইলেকট্রোফাইল তৈরি হয়েছে মিথাইলিয়াম আয়ন। তাহলে দেখো এখানে আমরা কিভাবে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াটা দেখাচ্ছি, দেখো ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াটা কিভাবে দেখাচ্ছি দেখো। তাইলে এই ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াও কিন্তু 3 ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে ইলেকট্রোফাইল সৃষ্টি হবে, এখানেও প্রথম ধাপে ইলেকট্রোফাইল সৃষ্টি হয়েছে। এই যে হ্যালোজিনেশন বিক্রিয়ার মধ্যে ইলেকট্রোফাইল সৃষ্টি হয়েছে ক্লোরিয়াম আয়ন, আর ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার মধ্যে ইলেকট্রোফাইল সৃষ্টি হয়েছে মিথাইলিয়াম আয়ন। এই সেই মিথাইলিয়াম আয়ন। তাহলে এখন কি করবে, বিক্রিয়াটা কিভাবে হবে, এই ক্লোরিয়াম আয়নের জায়গায় এখন হবে মিথাইলিয়াম আয়ন। এই দেখো মিথাইলিয়াম আয়ন, তাহলে এটা হবে দেখো মিথাইলিয়াম আয়ন, এটা হবে মিথাইল, এটা হবে মিথাইল। দেখো সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে। তাহলে দেখো কি হয়েছে দেখো তো, বেনজিন বেনজিন মিথাইল ক্লোরাইডের সাথে যুক্ত হয়ে মিথাইল বেনজিন এবং হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করেছে। এই বিক্রিয়ার সময় বেনজিনের হাইড্রোজেন মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে মিথাইল মূলক হয়েছে। এই বিক্রিয়াটা কিভাবে হয়েছে আমরা দেখাচ্ছি। এই অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং মিথাইল ক্লোরাইডের বিক্রিয়ার ফলে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং মিথাইল ক্লোরাইডের বিক্রিয়ার ফলে, এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং মিথাইল ক্লোরাইডের বিক্রিয়ার ফলে এই মিথাইল ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ার ফলে মিথাইলিয়াম আয়ন নামক ইলেকট্রোফাইল তৈরি হয়েছে 1 নম্বর ধাপ। এই মিথাইলিয়াম আয়ন দেখো 2 নম্বর ধাপে বেনজিন নিউক্লিয়াসের আক্রমণ করেছে। মিথাইল তোমার এখানে কার্বনিয়াম আয়ন সিগমা কমপ্লেক্স তৈরি করেছে, মিথাইল মূলক এটার সাথে যুক্ত হয়ে সিগমা কমপ্লেক্স তৈরি করেছে। তৃতীয় ধাপে কি হয়েছে দেখো, এই আগের মতই প্রোটনটা ক্লোরাইড আয়নের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড সিগমা বন্ধনের ইলেকট্রন এখানে ফিরে আসছে, তাহলে মিথাইল বেনজিন হয়েছে। তাহলে এখানে দেখো এখানে ছিল, আগে ছিল ক্লোরোবেনজিন, এখন হয়েছে মিথাইল বেনজিন। আগে ছিল ক্লোরিয়াম আয়ন ইলেকট্রোফাইল, এখন ইলেকট্রোফাইল হচ্ছে তোমার মিথাইলিয়াম আয়ন, জাস্ট মিথাইলিয়াম আয়ন এখানে যুক্ত হয়েছে। একইভাবে দেখো তো ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, এই যে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, এখানে কি হয়েছে, বেনজিন অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করেছে, অ্যাসাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করেছে। বিক্রিয়ার সময় বেনজিনের হাইড্রোজেন অ্যাসাইলিয়াম মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এখন এই অ্যাসাইলিয়াম মূলক কিভাবে সৃষ্টি হয়েছে সেটা আমরা দেখব। এই দেখো এটা হচ্ছে তোমার এই যে অ্যাসাইল হ্যালাইড, এই দেখো অ্যাসাইল হ্যালাইড। তারপর দেখো এই দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে এখানে কিভাবে হয়েছে দেখো, এই অ্যাসাইল হ্যালাইডে কার্বনের সাথে ক্লোরিনের বন্ধন, কিন্তু এখানেও কার্বনের সাথে ক্লোরিনের বন্ধন। এখানে দেখো কার্বনের সাথে ক্লোরিনের বন্ধনটা এমন ভাবে ভেঙেছে, এটা বিষমের বিভাজন। বিষমের বিভাজনের ফলে এই যে CH3CO মূলক ইথান অয়েল মূলক এটা ইলেকট্রন হারিয়েছে, যার ফলে CH3CO মূলক ধনাত্মক আধানে আধারিত হয়েছে, এটা ইলেকট্রোফাইল। আর এই যেখানে ক্লোরাইড আয়ন, এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে যুক্ত হয়ে AlCO, এক্স্যাক্টলি আগের মতো। তাহলে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ার মধ্যে মিথাইলিয়াম আয়ন ছিল ইলেকট্রোফাইল, আর ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়ার মধ্যে অ্যাসাইলিয়াম আয়ন, দ্বিকার্বনিষ্ট অ্যাসাইলিয়াম আয়ন যার নাম হচ্ছে ইথাইলিয়াম আয়ন হচ্ছে তোমার ইলেকট্রোফাইল। তাহলে হুবহু একই অবস্থা, এখানে থেকে একই জিনিসটা আমরা দেখাবো। এই ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার মধ্যে ইলেকট্রোফাইল ছিল তোমার ইথাইলিয়াম আয়ন, এখন হবে অ্যাসাইলিয়াম আয়ন, CH3CO, CH3CO, এটা হচ্ছে অ্যাসাইলিয়াম। তাহলে সঙ্গত কারণে এটাও COCH3 হবে, COCH3 হবে। সঙ্গত কারণে এটাও COCH3 হবে, সঙ্গত কারণে এটাও COCH3 হবে। তাহলে দেখো প্রত্যেকটা বিক্রিয়ার মেকানিজম কিন্তু একই রকম, শুধু ইলেকট্রোফাইল সৃষ্টি হওয়ার প্রক্রিয়াটা ভিন্ন, বাকি সব একই। কারণ আমি আবার বলছি, যখন এটা ক্লোরিয়াম আয়ন ছিল তখন এটা ক্লোরিন ছিল, এটা ক্লোরিন ছিল। যখন ইলেকট্রোফাইল মিথাইল আয়ন ছিল, এটা মিথাইল আয়ন ছিল, এটা মিথাইল আয়ন ছিল, এটা মিথাইল। এখন যেহেতু ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়ার মধ্যে যে অ্যাসাইল হ্যালাইড, এখানে অ্যাসাইলিয়াম আয়ন,
সঙ্গত কারণে এখানে অ্যাসাইলিয়াম আয়ন, এখানে অ্যাসাইলিয়াম আয়ন, এখানে অ্যাসাইলিয়াম আয়ন, তাহলে একই রকম বিক্রিয়া, শুধুমাত্র ইলেকট্রোফাইল সৃষ্টির প্রক্রিয়াটা ভিন্ন। শুধু বেনজিনের সাথে আগে ক্লোরিন যুক্ত হয়েছে, কখনো মিথাইলিয়াম আয়ন যুক্ত হয়েছে, কখনো অ্যাসাইলিয়াম আয়ন যুক্ত হয়েছে, যৌগ ভিন্ন হয়েছে। তাহলে মেকানিজম সবগুলো একদম একই রকম। এখন আসো নাইট্রেশন বিক্রিয়া। এই নাইট্রেশন বিক্রিয়ার মধ্যে ইলেকট্রোফাইল কিভাবে সৃষ্টি হয় দেখো। এই যে আমরা এখানে দেখছিলাম, এখানে দেখো বেনজিন গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করেছে, গাঢ় সালফিক অ্যাসিড উপস্থিত। কি হয়েছে? বেনজিনের হাইড্রোজেনটা নাইট্রিক অ্যাসিড আর নাইট্রো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, নাইট্রোবেনজিন হয়েছে। কিন্তু সালফিউরিক অ্যাসিডের, গাঢ় সালফিক অ্যাসিডের ভূমিকাটা এখানে কিছুই বোঝা যাচ্ছে না, এটা কি কাজ করেছে। তাহলে গাঢ় সালফিক অ্যাসিড মূলত নাইট্রোমূলক বা নাইট্রোনিয়াম মূলক সৃষ্টির পেছনে কিন্তু ভূমিকা রাখে। কিভাবে রাখে সেটা আমরা দেখিয়েছি, দেখো H2SO4 HNO3 নাইট্রিক অ্যাসিড। এই দেখো নাইট্রিক অ্যাসিড সালফিক অ্যাসিড, এই নাইট্রিক অ্যাসিড সালফিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে। দেখো নাইট্রিক অ্যাসিড সালফিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? নাইট্রোনিয়াম আয়ন নামক ইলেকট্রোফাইল সৃষ্টি করছে। সাথে করে পানি এবং হাইড্রোজেন সালফেট মূলক উৎপন্ন করছে। তাহলে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনে এটা মিথাইলিয়াম আয়ন ইলেকট্রোফাইল হিসেবে কাজ করেছে। ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়ায় অ্যাসাইলিয়াম আয়ন বা ইথানয়েল মূলক ইলেকট্রোফাইল হিসেবে কাজ করেছে। আর নাইট্রেশন বিক্রিয়ার মধ্যে নাইট্রোনিয়াম মূলক তোমার ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। তাহলে একইভাবে দেখো ঠিক আগের মতো, তাহলে এক নম্বর ধাপে ইলেকট্রোফাইল সৃষ্টি হয়েছে, নাইট্রোনিয়াম মূলক সৃষ্টি হয়েছে নাইট্রেশন বিক্রিয়ায়। এই নাইট্রোনিয়াম মূলক এখন বেনজিন নিউক্লিয়াসকে আক্রমণ করে, NO2 মূলক। এটা এখন বেনজিন নিউক্লিয়াসের দিকে আকৃষ্ট হবে, যেহেতু নাইট্রোনিয়াম মূলক এটা ইলেকট্রোফাইল, এটা ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে সঙ্গত কারণে অ্যাসাইলিয়াম মূলকের জায়গায় জাস্ট এখানে নাইট্রো মূলক হবে, NO2 নাইট্রো মূলক হবে। সঙ্গত কারণে এটাও নাইট্রো মূলক হবে, NO2 নাইট্রো মূলক হবে। সঙ্গত কারণে এটাও নাইট্রো মূলক হবে, NO2। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করেছো, হ্যালোজিনেশন বিক্রিয়া তথা ক্লোরিনেশন বিক্রিয়া, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া, ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া এবং নাইট্রেশন বিক্রিয়া, তিনটা বিক্রিয়ার মেকানিজম হুবহু একই, শুধু ইলেকট্রোফাইল সৃষ্টির কাহিনীটা একটু ভিন্ন। হ্যালোজিনেশন বা ক্লোরিনেশন বিক্রিয়ার মধ্যে ক্লোরিনিয়াম আয়ন ছিল ইলেকট্রোফাইল, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার মধ্যে অ্যালকালিয়াম আয়ন ছিল ইলেকট্রোফাইল, ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়ার মধ্যে অ্যাসাইলিয়াম আয়ন ছিল ইলেকট্রোফাইল, আর নাইট্রেশন বিক্রিয়ার মধ্যে নাইট্রোনিয়াম মূলক হচ্ছে ইলেকট্রোফাইল। দেখো বাকিটার মধ্যে 2 নম্বর আর 3 নম্বর ধাপের মধ্যে কোথাও আমরা চেঞ্জ করিনি, শুধু 1 নম্বর ধাপ শুধু বেশ কম আছে। ক্লোরিনিয়ামের ক্ষেত্রে যেটা ক্লোরিনেশন বিক্রিয়া, যেখানে ক্লোরিন ছিল, ফিডেল অ্যালকাইলেশনে সেখানে অ্যালকাইলিয়াম মূলক হয়েছে, অ্যাসাইলেশন বিক্রিয়ার মধ্যে অ্যাসাইলিয়াম মূলক হয়েছে, আর নাইট্রেশন বিক্রিয়ার মধ্যে শুধু নাইট্রো মূলক। বাকি 2 নম্বর আর 3 নম্বর ধাপের মধ্যে আমরা এই তিনটা বিক্রিয়ার মধ্যে কোনো ধরনের তফাৎ আমরা খুঁজে পাইনি। এখন লাস্ট অফ অল হচ্ছে সালফোনেশন বিক্রিয়া। সালফোনেশন বিক্রিয়ার মধ্যে সামান্য একটু ভিন্ন আছে, এটা আমরা দেখাচ্ছি, এটা আমরা আলাদা আলাদা করে দেখাচ্ছি। তাহলে এগুলো আমরা মুছে ফেলি। এই দেখো সালফোনেশন বিক্রিয়া কিভাবে হয় দেখো। বেনজিন H2SO4 সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়ার সময় কি হয়? বেনজিনের হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিডের সালফোনিক মূলক দ্বারা প্রতিস্থাপিত। অ্যাসিডে হচ্ছে মূলক না সালফোনিক মূলক, এটা হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। এখন আমরা দেখবো যে এই বিক্রিয়াটা কিভাবে সংঘটিত হয়। ঠিক আগের মতো প্রথমে ইলেকট্রোফাইল সৃষ্টি হয়, এই যে আমরা নিচে দেখিয়েছি, আবার আমরা ইচ্ছে করে লিখতে পারি H2SO4 প্লাস H2SO4 দুই অণু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া অংশগ্রহণ করে যেটা উৎপন্ন করে হাইড্রোজেন সালফেট আয়ন HSO4 মাইনাস। তারপর
প্লাস হাইড্রোনিয়াম আয়ন H3O প্লাস প্লাস সালফার ট্রাইঅক্সাইড। তাহলে ধাপ নাম্বার 1 ইলেকট্রোফাইল সৃষ্টি হবে। কিভাবে ইলেকট্রোফাইল সৃষ্টি হবে? এই যে সালফিউরিক অ্যাসিড, এটা এক অণু সালফিউরিক অ্যাসিড, এক অণু দুই অণু সালফিউরিক অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন সালফাইড, হাইড্রোনিয়াম আয়ন এবং সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করে। এই সালফার ট্রাইঅক্সাইড কিন্তু এখানে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। এখন প্রশ্ন করতে পারো সালফার ট্রাইঅক্সাইড কেমন ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে? সালফার ট্রাইঅক্সাইড ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে রেজোন্যান্স নামক একটা ঘটনার কারণে। তাহলে সেটা কিভাবে একটু দেখো। এই মনে করো সালফার ট্রাইঅক্সাইড SO3, এটার গাঠনিক সম্পর্ক যদি আমরা দেখি, দেখো S প্লাস, আবার দেখো এই যে সালফার ট্রাইঅক্সাইড, আমরা জানি অক্সিজেনের তড়িৎনাত্মকতা সালফারের চেয়ে বেশি। যা বলে সালফারের অক্সিজেনের পাই বন্ধন ইলেকট্রনটা অক্সিজেনের উপর সরে যায়, এটা ঋণাত্মক আধান, এটা ঋণাত্মক আধান। যেহেতু ইলেকট্রন যেহেতু অক্সিজেন দিকে সরে গেছে, সালফার ধনাত্মক আধানে আধানিত হয়েছে। একবার দেখো রেজোনেন্সটা দেখে, একবার বাম দিকের সাথে দ্বিবন্ধন, আবার নিচে অক্সিজেনের সাথে দ্বিবন্ধন, আবার ডান দিকের অক্সিজেনের সাথে দ্বিবন্ধন, তখন বাকি দুইটা ঋণাত্মক আধানে আধানিত হয়েছে। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সালফার কিন্তু তোমার ধনাত্মক আধানে আধানিত হয়েছে। তাহলে সালফার ট্রাইঅক্সাইডের অণু কিন্তু একটা কিন্তু নিরপেক্ষ অণু, কিন্তু নিরপেক্ষ অণু হওয়া সত্ত্বেও কিন্তু সেটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। এই ধরনের ইলেকট্রোফাইল হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল। তাহলে এখানে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করার পেছনে কারণ হচ্ছে তাদের রেজোনেন্স। রেজোনেন্স হওয়ার পেছনে মূল কারণ কি? রেজোনেন্স কাকে বলে? কাঠামোর গঠন দিক রেখে দেখো, এইটার কাঠামো, এটার কাঠামো, এটার কাঠামোর মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। গঠন বা কাঠামো অপরিবর্তিত রেখে শুধু ইলেকট্রন বিন্যাসের পার্থক্য হেতু যে গঠন তৈরি হয় তাকে বলা হচ্ছে তোমার রেজোনেন্স গঠন। তাহলে এখানে সালফারের ধনাত্মক আধান সৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে অক্সিজেন এবং সালফারের তড়িৎনাত্মকতার পার্থক্য। সালফার এবং অক্সিজেন, সালফারের মধ্যে অক্সিজেনের তড়িৎনাত্মকতা অনেক বেশি হলে পাই ইলেকট্রনটা অক্সিজেন দিকে সরে গেছে, যাদের ঋণাত্মক আধানে আধানিত হয়েছে, সালফার ধনাত্মক আধানে আধানিত হয়েছে। এভাবে দেখতে পেলে তিনটা গঠন যদি দেখতে পাও, একবার বাম দিকেরটার সাথে দ্বিবন্ধন, আবার নিচেরটার সাথে দ্বিবন্ধন, আবার ডান দিকের অক্সিজেনের সাথে দ্বিবন্ধন। এতে করে প্রতিটা ক্ষেত্রে কিন্তু সালফার কিন্তু ধনাত্মক আধানে আধানিত হয়। তাইলে এই রেজোন্যান্সের কারণে সালফার তোমার সালফার ট্রাইঅক্সাইড ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। তাইলে আমরা দেখতে পেয়েছি ধাপ নাম্বার 1, দুই অণু সালফিউরিক অ্যাসিড পরস্পরের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড নামক ইলেকট্রোফাইল সৃষ্টি করেছে। এই সালফার ট্রাইঅক্সাইড নামক ইলেকট্রোফাইল সৃষ্টি করেছে। এখন তাহলে দ্বিতীয়ত আমি কি করবে? সিগমা কমপ্লেক্স তৈরি করবে। তো সিগমা কমপ্লেক্স তৈরি করবে কিন্তু SO3, এটা ওভারঅল কিন্তু একটা আধানহীন অণু, শুধুমাত্র রেজোনেন্সের কারণে যে সালফারের মধ্যে ধনাত্মক, ওভারঅল কিন্তু প্রশমিত হবে। এই সালফার ট্রাইঅক্সাইডের সালফারের রেজোনেন্সের কারণে ধনাত্মক আধানে আধানিত হওয়ার কারণে এটা অক্সিজেন বেঞ্জিনের দিকে আকৃষ্ট হয়, আকৃষ্ট হয়ে তার সাথে যুক্ত হয় SO3-। দেখো আগের মেকানিজমের সাথে এই মেকানিজমের কিন্তু একটু ভিন্নতা আছে। ভিন্নতা কোথায় একটু দেখো, এই সালফার ট্রাইঅক্সাইড কিন্তু এজ ওভার কিন্তু এটা প্রশম অণু। এই প্রশম অণু হওয়ার কারণে সে বেঞ্জিন নিউক্লিয়াস থেকে ইলেকট্রন নিয়ে কিন্তু বন্ধনে আবদ্ধ হয়েছে। বেঞ্জিন নিউক্লিয়াস থেকে ইলেকট্রন নিয়ে আবদ্ধ হওয়ার কারণে, আমি আবার বলছি, সালফার ট্রাইঅক্সাইড আধানহীন অণু, কাজে বেঞ্জিন থেকে একজোড়া ইলেকট্রন নিয়ে সে যে বন্ধনে আবদ্ধ হয়েছে, তাহলে এতে করে সালফার ট্রাইঅক্সাইড কিন্তু ইলেকট্রন কিন্তু লাভ করেছে, যার ফলে এই সালফার ট্রাইঅক্সাইড ঋণাত্মক আধানে আধানিত হয়েছে, সালফোনেট আয়ন হয়েছে, এটা অ্যানায়ন হয়েছে। তাহলে বাকিগুলো কিন্তু
এখন কি হচ্ছে দেখো, এই এখানে SO3 এগুলো আমরা মুছে ফেলতে পারি এখন। তাহলে দেখো SO3 মাইনাস, তাহলে এখানে ঋণাত্মক আয়ন কি আছে, হাইড্রোজেন সালফেট। এখন এই হাইড্রোজেন সালফেট HSO4 মাইনাস, তাহলে এখানে বেঞ্জিনের সাথে SO3 মাইনাস আয়ন আছে, হাইড্রোজেন আয়ন, এই হাইড্রোজেন আয়ন এটার সাথে যুক্ত, হাইড্রোজেন সালফেটের সাথে যুক্ত হয়ে H2SO4 সালফিক অ্যাসিড উৎপন্ন করেছে। তাহলে এখন কিন্তু যৌগটা কিন্তু স্থিতিশীল হয় না, এটা হচ্ছে অ্যানায়ন হয়েছে। আমরা জানি আয়নের কোনো স্থায়িত্ব নাই, তাহলে সেটা তার স্থায়িত্ব ফিরে পেতে চায়। কিভাবে ফিরে পাবে? এই দেখো সালফোনেট আয়ন যেটা আছে SO3 মাইনাস, তাই দেখো এখানে হাইড্রোনিয়াম আয়ন আছে প্লাস H3O প্লাস, এটা সমান কি দেখো, এটা মানে কি, এই পানি যখন একটা হাইড্রোজেন আয়ন গ্রহণ করে তখনই হাইড্রোনিয়াম আয়নে পরিণত। এখন কি করবে, এই যে ওয়াটার প্লাস হাইড্রোজেন আয়ন সমান হাইড্রোনিয়াম আয়ন। এখন হাইড্রোনিয়াম আয়ন কি করে, এই হাইড্রোজেন আয়নটা ওকে সাপ্লাই দেয়। সাপ্লাই দিলে এটা কি হবে, SO3H, আর এটা হয়ে যাবে পানি। এই দেখো বেঞ্জিন সালফোনিক অ্যাসিড হয়ে গেছে, এই যেখানে যে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড, এই বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। তাহলে এই সালফোনেশন বিক্রিয়াটা কিভাবে হয়েছে, বেঞ্জিন সালফিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন করেছিল। প্রথম ধাপে দুই অণু সালফিক অ্যাসিড, প্রথম ধাপে এক অণু দুই অণু সালফিক অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন সালফেট, হাইড্রোনিয়াম আয়ন এবং সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করেছে। এই সালফার ট্রাইঅক্সাইড ইলেকট্রোফাইল হিসেবে কাজ করেছে। এই সালফার ট্রাইঅক্সাইড একটা প্রসম্য অণু, কিন্তু এই সালফার ট্রাইঅক্সাইডের রেজোনেন্সের কারণে সালফার ধনাত্মক আধানে আধানিত হয়। পাই ইলেকট্রন অক্সিজেন দিকে সরে যাওয়ার ফলে সালফার ইলেকট্রনের ঘাটতি দেখা দিয়েছে, ধনাত্মক আধান উৎপন্ন হয়েছে। আর এই সালফারের ধনাত্মক আধান থাকার কারণেই সে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। তাহলে প্রথম ধাপে কি হয়েছে, ইলেকট্রোফাইল সৃষ্টি, দুই অণু সালফিক অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত সালফার ট্রাইঅক্সাইড নামক ইলেকট্রোফাইল সৃষ্টি করেছে। ওই সালফার ট্রাইঅক্সাইড দ্বিতীয় ধাপে সিগমা কমপ্লেক্স তৈরি করেছে, বেঞ্জিনের সাথে যুক্ত সালফার ট্রাইঅক্সাইড বেঞ্জিনের দিকে আকৃষ্ট হয়েছে। বেঞ্জিনের দিকে আকৃষ্ট হওয়ার পরে বেঞ্জিন থেকে ইলেকট্রন নিয়ে তার সাথে বন্ধনে আবদ্ধ হয়েছে। যেহেতু সালফার ট্রাইঅক্সাইড প্রসম্য অণু, তার কোনো আধান ছিল না, সে বেঞ্জিন থেকে ইলেকট্রন গ্রহণ করেছে SO3 মাইনাস ঋণাত্মক আধানে আধারিত। কারণ কোনো পরমাণু বা অণু বা মূলক ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক আধানে আধারিত হয়। তৃতীয় ধাপে কি হবে, প্রোটন অপসারণ হবে। তাহলে এই যে এই প্রোটনটা চলে যাবে, এই প্রোটনটা কার দ্বারায় চলে যাবে, এই দেখো হাইড্রোজেন সালফেট দ্বারা। এই হাইড্রোজেন সালফেট কি করছে, এই প্রোটনের সাথে যুক্ত হয়ে H2SO4 সালফিক অ্যাসিড উৎপন্ন করছে। আর যে সিগমা বন্ধনের ইলেকট্রনটা এখানে ফিরে আসছে, ঠিক আগের মতো ঘটনা। তাহলে SO3 মাইনাস, আমরা জানি কোনো আয়নের স্বাধীন অস্তিত্ব নেই, নাই বলে এই সালফেট আয়ন যেটা আছে এটা হাইড্রোনিয়াম আয়নের সাথে যুক্ত হয়েছে। হাইড্রোনিয়াম আয়ন মানে কি, হাইড্রোজেন আয়ন আর পানির একটা সংযুক্তি। তাইলে হাইড্রোনিয়াম আয়ন হাইড্রোজেন আয়ন সালফেট আয়নকে সাপ্লাই যখন দেয় তখন SO3H বেঞ্জিন সালফোনিক অ্যাসিড আর এটা পানি। তাহলে আমরা এতক্ষণ ধরে বেঞ্জিনের মধ্যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কিভাবে সংঘটিত হয় সেটা আমরা দেখেছি, এবং বিক্রিয়াটা কিভাবে সংঘটিত তার মেকানিজমটা আমরা আলোচনা করেছি। তাহলে আমাদের আজকের আলোচনায় এটুকুই করার কথা। আমি খুব সংক্ষেপে একটু করে রিভিউ করে আমি আলোচনাটা শেষ করছি। তাইলে বেঞ্জিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে,
যদি বেঞ্জিনের হাইড্রোজেন কোনো ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে সেই বিক্রিয়াকে বলা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়াটা যদি ইলেকট্রোফাইল দ্বারা সংঘটিত হয় তখন সেই বিক্রিয়াকে বলা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা দেখেছি এখানে সামারাইজ করলে বেঞ্জিন 4 রকমের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া করে। একটা হচ্ছে হ্যালোজিনেশন, একটা নাইট্রেশন, একটা সালফোনেশন, একটা ফ্রিডেল ক্লড অ্যালকাইলেশন আর একটা ফ্রিডেল ক্লড অ্যাসাইলেশন। হ্যালোজিনেশন বিক্রিয়ার মধ্যে বেঞ্জিনের হাইড্রোজেনটা তোমার ক্লোরিনিয়াম আয়ন নামক ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপিত হয়ে ক্লোরোবেঞ্জিন উৎপন্ন করেছে। নাইট্রেশন বিক্রিয়ার মধ্যে বেঞ্জিনের হাইড্রোজেন নাইট্রিক অ্যাসিড নাইট্রোনিয়াম আয়ন মূলক নামক ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপিত হয়ে নাইট্রেশন বিক্রিয়া সম্পন্ন করেছে। সালফোনেশন বিক্রিয়ার মধ্যে বেঞ্জিনের হাইড্রোজেন সালফোনিক মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে তোমার সালফোনেশন বিক্রিয়া সম্পন্ন করেছে। আর ফ্রিডেল ক্লড অ্যালকাইলেশন বিক্রিয়ার মধ্যে বেঞ্জিনের হাইড্রোজেন অ্যালকাইলিয়াম মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে ফ্রিডেল ক্লড বিক্রিয়া সম্পন্ন করেছে। আর ফ্রিডেল ক্লড অ্যাসাইলেশন বিক্রিয়ার মধ্যে বেঞ্জিনের হাইড্রোজেন অ্যাসাইলিয়াম মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে তোমার ফ্রিডেল ক্লড অ্যাসাইলেশন বিক্রিয়া সম্পন্ন করেছে। আর তাদের মেকানিজম যখন আমরা আলোচনা করেছি তখন আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটা বিক্রিয়া, সেটা হ্যালোজিনেশন হোক, সেটা নাইট্রেশন হোক, সেটা তোমার ফ্রিডেল ক্লড অ্যালকাইলেশন হোক, অ্যাসাইলেশন হোক, সমস্ত বিক্রিয়া 3টা ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে ইলেকট্রোফাইল সৃষ্টি হয়। আমরা প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে দেখেছি শুধু ইলেকট্রোফাইল সৃষ্টির ব্যাপারটা ভিন্ন, কিন্তু সিগমা কমপ্লেক্স তৈরি এবং প্রোটন অপসারণ প্রতিটা ক্ষেত্রে কিন্তু একই। তাহলে এক একটা বিক্রিয়ার ক্ষেত্রে এক একভাবে ইলেকট্রোফাইল সৃষ্টি হয়েছে, কিভাবে হয়েছে সেটা আমরা দেখিয়েছি। আর সিগমা কমপ্লেক্স প্রতিটা ক্ষেত্রে একইভাবে তৈরি হয়েছে এবং প্রোটন অপসারণ প্রতিটা ক্ষেত্রে একইভাবে তোমার কি হয়েছে, সংগঠিত হয়েছে। শুধু আমরা দেখছি ক্লোরিনেশন বিক্রিয়ার মধ্যে ক্লোরিন দিয়েছি, আর তার ফ্রিডেল ক্লড অ্যালকাইলেশনের মধ্যে অ্যালকাইলিয়াম মূলক দিয়েছি, ফ্রিডেল ক্লড অ্যাসাইলেশনের মধ্যে অ্যাসাইলিয়াম মূলক দিয়েছি, নাইট্রেশন বিক্রিয়ার মধ্যে নাইট্রোনিয়াম মূলক দিয়েছি, আর সালফোনেশন বিক্রিয়ার মধ্যে যা সালফার ট্রাইঅক্সাইড দিয়েছি। এইভাবে আমরা দেখেছি যে প্রত্যেকটা বিক্রিয়ার মেকানিজম ধরতে গেলে একেবারে একই রকম, শুধু ইলেকট্রোফাইল সৃষ্টির কাহিনীটা একটু কি আছে, ভিন্ন আছে। তো যাই হোক, আজকে আমাদের এইটুক আলোচনা করার কথা ছিল। বেঞ্জিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা নিয়ে আমার আলোচনা করার কথা ছিল। অনেকগুলো বিক্রিয়া আমরা আলোচনা করেছি, আশা করি তোমরা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা আশা করছি অন্য কোনো ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আমি আজকের আলোচনাটা এখানেই শেষ করছি।